আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে। পড়বে মনে সে কোনো রাতে, এক তরিতে ছিলেম সাথে। এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আঁধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তারপর তারপর একটা লম্বা সময় কাটলো। হামাগুড়ি দিতে দিতে এক এক করে বদল হলো ঋতুরা। এর মাঝে 2 বসন্ত কেটেছে। বছর দুয়েক পার করে ক্যালেন্ডারের পাতা 3-এর ঘরে এখন। আর এই 2 বছরে পাল্টে গেছে অনেক কিছু। প্রকৃতির পাখায় চড়ে এক একটি মানুষের বেঁচে থাকার কারণও এসেছে দীর্ঘ বদল। তবে বাড্ডা আগের মতোই, ধূসর ধুলো, শালিকের ডাকাডাকি, মোড়ের ওপর গিজগিজে চায়ের দোকান। এপাশের মেন রোডে বড় বড় শপিং মলগুলো এখনও একই রকম শিরদাঁড়া তুলে দাঁড়িয়ে। ব্যস্ত দিনের মতোই হাতের গতি বাড়ালেন করিম। দুধ চায়ে চামচ নাড়ার বেলায় আঙুলগুলো কাঁপলো কিছুটা। ওপাশের অধৈর্য লোক মুখ খুলল তখনই। একটা চা বানাতে এতক্ষণ লাগে? রুষ্ট স্বরে করিম মিইয়ে গেলেন। গামছা তুলে মুখটা মুছে নেমে এলেন দোকান হতে। গরম কাপ বাড়িয়ে দিয়ে বললেন, ভাই নেন। মানুষটা হাত বাড়িয়ে চা নিল। কালো আস্তরণে মাখো মাখো ঠোঁট গোল করে ফু দিল ভেতরের উষ্ণ জলে। মাঝে বিলাতি নয়নজোড়া তুলে এক পল দেখলো করিমকে। শোধালো, কিছু বলবি? ভদ্রলোক নড়ে ওঠেন, মাথা নাড়েন ব্যস্ত না। তাহলে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। এক ধমকে করিমের বুকটা ছ্যাঁত করে ওঠে। চটজলদি হাঁটা ধরেন, পথে থেমে ঘুরে যান আবার। ওই যে কাঠের বেঞ্চের ওপর পায়ের ওপর পা তুলে যে ছেলেটা চা খাচ্ছে, যার বাম হাতে সিগারেট হতে ভক ভক করে ধোঁয়া উঠছে হাওয়ায়, এই লোকটাকে করিমের কাছে জগতের সব থেকে বড় গোলক ধাঁধা মনে হয়। যার অতীতে 2টো রূপই তিনি দেখেছিলেন, একটা ভালো একটা খারাপ। কিন্তু এখনকারটা, এটার কোনো সংজ্ঞাই নেই। কি অগোছালো এলোমেলো একটা মানুষ, মাথার সোনালি চুল মরা পাতার মতো ফ্যাকাশে, কিংবা জ্বলন্ত ভাটায় পুড়তে থাকা ইটের রং, যার দৈর্ঘ্য চোখ ঢেকে যাওয়ার জোগাড়। যেন বহুদিন ওই চুলে তেলের স্বাদ পায়নি। ফর্সা মুখ ভর্তি দাড়ি গোঁফগুলো গলা অবধি ঝুলছে। কতদিন সেলুন চোখে দেখেনি ওরা। গায়ের শার্টটা দেখো, যেন বড্ড অনীহায় পড়া, অর্ধেক বোতাম খোলা, হাঁ করে বুক চেয়ে আছে বাইরে। বিলাতি নয়নের গোড়ায় প্রদীপের তলার মতো অন্ধকার। করিমের ভীষণ মায়া হলো। কয়েক মাস আগেও যে ছেলে ঝকঝকে শার্ট প্যান্ট ইন করে এসে করিমের চোখে তাক লাগিয়ে দিল, সেই ছেলের হঠাৎ এমন পাগলের দশা কেন? পৌড়ার বুকখানা আক্ষেপে ছেয়ে যায়। বিরক্তিতে মাথা নাড়লেন দুপাশে। আজকালকার ছেলে ছোকরাগুলো ছিনিমিনি খেলার জন্য নিজের জীবনটাকে বেছে নেয় কেন? নেশা ভাঙ করে করে কি অবস্থা এক একটার। যার বাপ মন্ত্রী, তার তো উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হয় না, বরং ভবিষ্যতের উজ্জ্বলতা তার প্রতীক্ষায় পথ চেয়ে থাকে। অথচ এই ছেলে নিজের হাতে নিজের সব কিছু কেমন ধ্বংস করে দিচ্ছে। করিম যতটা সময় নিয়ে তীব্রকে দেখলেন, এতক্ষণে ছেলেটা একবারও এদিকে ফেরেনি। তার নিখুঁত মনোযোগ চায়ের কাপে। মুখ খুললেও আচমকা। চোত্রের ন্যায় রুক্ষ গলায় বলল, তোর চোখ দুটো মনে হয় গেলে দেওয়ার সময় এসেছে করিম। যখনই দেখি হাঁ করে চেয়ে থাকিস। ভদ্রলোক থতমত খান। ভয় ডরে কাত হয়ে ছুটে ঢোকেন দোকানে। তীব্র মুহূর্তে একটা সিগারেট শেষ করে আর একটা ধরালো। নাক মুখ ভরিয়ে দিল সাদাটে ধোয়ার কবলে। সুন্দর মুখায়বে রাজ্যের শান্তি। ক্লান্তিতে বিষণ্ণ চোখে সামান্য চপলতা নেই। অযত্নে অবহেলায় ওদের শূন্য আকাশে ফেলে রাখলো সে। মাথার ওপরের এই সীমানা বরাবর শুধু একটা কাকই উড়ছে। কিছু সময় কাটলো, তবু আশেপাশে কোনো পাখির দেখা নেই। একাকিত্বে ডুবে থাকা কাকটার সাথে তীব্র যেন আহামরি মিল। আশেপাশে এত মানুষ, এত লোক, কিন্তু ও তো একই রকম একা। তার চিন্তার মাঝেই কজোড়া অস্থির পা এসে থামলো সেখানে। চোখ সরিয়ে ওদের ওপর ফেললো তীব্র। অল্প বয়সী ছেলে সব, ইউনিভার্সিটিও পাশ করেনি হয়তো। পেছনের কয়েকটার তো ঠিক করে দাঁড়িয়ে ওঠেনি, অথচ ঠিক মাস্তানির স্বাদ নিতে এসেছে। হাঁপাচ্ছে ওরা, ঘন ঘন শ্বাস ফেলছে কেউ কেউ। তার মধ্যে 2টি মুখ পরিচিত তীব্রর, বাকিদের নামও ঠিক করে জানে না, জানার চেষ্টাও করেনি। সাব্বির আর রুবায়েত, ওরাই সব সামলায়। সাব্বির দলা মোছা করা কতগুলো টাকা এগিয়ে দিল, খুব আনন্দ নিয়ে জানালো, পুরো দোকান সাবার করে এইগুলোই পেলাম ভাই। ব্যাটার আজ ইনকাম ভালো না। তীব্র টাকাগুলো দেখলো একবার, বড় শান্ত চোখের ভাষা। অনীহার চিত্তে আদেশ করলো, তোরা ভাগ করে নে। কেন ভাই, আপনি নেবে? তীব্র চাইতেই ছেলেটা সোজা হয়ে দাঁড়ায়, মাথা নেড়ে বলে, আচ্ছা আমরাই নিই।
পেছনের ছেলেরা বেজায় খুশি, ভাগে তাহলে বেশি পাওয়া যাবে। সাব্বির টাকাগুলো বুক পকেটে রাখে, পরে যার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া যাবে। রুবায়েত বলল, বিট্টু ভাই, ওই যে সুবাস্তর সামনে মানে ওই পারে যে নতুন শোরুমটা বসাইলো, ওই ব্যাটা তো অনুমতি নিল না। তীব্র ভুরু গোছালো, নেয়নি? না ভাই, নেয়নি যখন নিতে হবে না। কাল গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবি, যদি আপোষ করে মালকড়িতে ঝামেলা মেটায় ভালো, না করলে ম্যানেজারের হাত পা তো আছে, বাকিটা আমি দেখে নিব। সানন্দে মাথা ঝাঁকালো রুবায়েত। কথাটা একদম তার মনের মতো। এতদিনে একটা জব্বর ইনকামের পথ খুলেছে। বিট্টু ভাই ইজ ব্যাক। এখন আর হাত খরচে টানাটানি হয় না, আগের মতো মানি ব্যাগ ফুলে থাকে। ও যখনই খবর পেল ভাই আবার এলাকায় আসবেন, বসবেন, এক দণ্ডও দেরি করেনি, হুলুস তুলুস বাঁধিয়ে দলে ভিড়েছে। রুবায়েত মন দিয়ে চাইল ভাই আগের মতো সবসময় এখানেই থাকুক। গাজীপুরের ভূতটা যখন একবার নেমে গেছে, কসপিন কালেও আর না উঠুক। পাড়ার গার্লস কলেজ ছুটি হয়েছে। ঘন্টার শব্দ পেতেই ওরা নড়ে চড়ে উঠল। দোকানের ছাউনি ফেলে গিয়ে দাঁড়ালো রাস্তার অভিমুখে। কলেজ পড়ুয়া মেয়েগুলোর দিকে সংকোচ শূন্য ছুড়ে দিল কিছু কুৎসিত বাক্যবাণ। সেসব শুনে কখনো চোখ খিচে নিলেন করিম, কখনো লজ্জায় মাথা নামিয়ে রাখলেন। নরক যন্ত্রণা আবার শুরু হয়েছে। ক্ষমতা থাকলে সব কটাকে লাথি মেরে মাটিতে পিষে ফেলতেন। এসব ছেলে যে কোন মায়ের পেট থেকে বেরিয়েছিল ভাবতে আশ্চর্য হন তিনি। কিন্তু বেঞ্চে বসা তীব্রর তাতে সামান্য হেলদোল নেই। একটা আস্ত সিগারেটের প্যাকেট ওখানে বসে শেষ করার যুদ্ধে নামলো সে। তামাকের জ্বালাতনে ভেতরের হৃদয়টা আস্ত আছে তো, নাকি জ্বলে গেছে পুরো? তীব্র প্রশ্ন করলো নিজেকে। সিগারেটের মাথাটা তুলে চোখের সামনে ধরালো। মনে হলো এই আগুনের ফুলকি বড্ড নাজুক। কারো প্রতারণার কাছে, ভালোবাসার ছলনায় যে একবার ঝলসে যায় তাকে নতুন করে কোনো আগুন পোড়াতে পারে। তার এই নির্লিপ্ততা দেখে রাগ হয় করিমের। সে আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এখন সাব্বিরের দল, আগে ছিল মিরাজদের। এই তো এতটুকু তফাৎ। তবে ওই ছেলেগুলো এখন আর এখানে আসে না। সে না আসুক, তীব্রর এই রং ঢঙের মানে বুঝে পান না করিম। সে আগের মতোই যদি সব কিছু হবে, তাহলে মাঝখানে এসে গ্যাং তুলে দেওয়ার নাটক করেছিল কেন? তার সামনেই সাঙ্গপাঙ্গদের হুকুম করেছিল কেন, যেন আর কখনো মেয়েদের বিরক্ত না করে? যত সব। তবে 2 বছর কেন, তীব্র যখন যাই করুক তার আক্রোশ কখনো করিমের ওপর পড়েনি। ওনার হাতে চায়ে যে দারুণ স্বাদ, তীব্রতা মনপুত হওয়ায় ভদ্রলোক জোর বাঁচা বেঁচেছেন, কিন্তু বাকিরা আর বাঁচেনি। আজ 1.5 বছর ধরে সে আগের মতো সহ্য করে যাচ্ছে, বরং প্রকাণ্ড হয়েছে বিট্টুর জ্বালাতন। আগে তো মাসে চাঁদা নিত, এখন মন মাফিক। একটা হাতে না আর ব্যাস, ভাঙাভাঙি শুরু। সেদিন তো একটাকে মেরে নাকটাই থেতলে দিল। তার ওপর এই নতুন ছেলেপিলেগুলো তো অতিমাত্রায় অসভ্য। মেয়েদের যেসব নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলে, যে জঘন্য ভাষায় উত্ত্যক্ত করে, করিমের রাগে মাথা ফুলে যায়। সেখানে বিট্টু এসব নিয়ে কিছু বলে না, শুধু তার মতের বাইরে গেলে, হিতের বিপরীত হলে কখনো ফুঁসে ওঠে, হাত চালায়, অকথ্য ভাষায় গালাগালি করে। এই তো এসব এখন রোজকার রুটিন। অবশ্য করিম তো বহু আগে থেকে অভ্যস্ত। এই আর নতুন কি, সাব্বিরা কাজে বহল। এসব ইফটিজিং এর চক্করে ভালো দক্ষ তারা। যদিও বা আগে সাফিনদের জন্য সুযোগ পেত না, এখন নেই বলে সুবিধে হয়েছে। তীব্রর ওদিকে চোখ নেই, মনও নেই হয়তো। প্যাকেটের শেষ সিগারেটটা এখনও তার ঠোঁটের ভাঁজে আটকে। একটা বেমিসাল নদী হঠাৎ মৃত হলে যেমন শান্ত হয়ে যায়, অমন নিশ্চুপ বসেছিল সে। যেখানে জোয়ার নেই, ভাটা আসে না, না কোনো ঢেউ এসে পৌঁছায়, এখানে প্রাণের সঞ্চার আদৌ আছে। সেই সময় একটা রিক্সা পাস কাটিয়ে যাচ্ছিল, একটা বিশাল আকার মাইক ঝোলানো পেছনে। কোনো এক কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে, সম্মিলিত নারী পুরুষ কণ্ঠে। বিজ্ঞাপন শেষ হয়, কণ্ঠ দুটো থামে, পরপরই বেজে ওঠে চিরপরিচিত গান, যা শুনে চুপচাপ তীব্র নিস্তব্ধ হয়ে পড়ল। क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी मेरी, आशिकी अब तुम ही हो। তীব্র ঢোক গিলল, সিগারেটে টান বসালো, পোক্ত হাতটা শিথিল হলো একটু। বুকের ঠিক বাঁ পাশে যে হৃদয় বিবশ পড়েছিল, যেখানে মস্ত এক ঘা হয়ে রক্ত জমাট বেঁধে গেছে, সেখান বরাবর ছুঁচের মাথা দিয়ে কেউ খোঁচা বসালো যেন। ঘোলা চোখে কিছু তিক্ত অতীত ছবির মতো ভাসে, সুশ্রী আননের আড়ালে লুকিয়ে থাকা ছলনারা নিনাদ তুলে দেয়। তীব্রর পাণ্ডুর মুখখানা শক্ত হয়ে গেল, ডাকলো রুষ্ট স্বরে, এই দাঁড়া। সাব্বিরা ততষ্ট চোখে চাইল। রিক্সা চালক শোনেনি, চলে যাচ্ছিলেন। তীব্র ওনাকে ডাকছে, বুঝতেই হাঁক ছুড়ল সমস্বরে, ওই ওই দাঁড়া ভাই। ডাকে চালক থামলেন।
চাইলেন ঘুরে। গলার পানি শুকিয়ে গেল তীব্রকে উঠে আসতে দেখে। এই এলাকায় যাতায়াত ওনার, ওকে না চিনে উপায় আছে? শশব্যস্ত নেমে দাঁড়ালেন তিনি। তীব্র এগিয়ে এলো লম্বা পায়ে। বেচারা মুখ খোলার সময়ও পেল না। ঝড়ের মতো চড়ের তোপে মুখ থুবড়ে পড়ল নিচে। আচমকা হামলায় রুহুটা এসে লটকে থাকলো গলায়। গালে হাত দিয়ে ফিরল গোলাকার চোখে। তীব্র হাতের ইশারায় বলল, ওঠ। কাপা কাপা বুক নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। গলায় ঝোলানো গামছার দু মাথা মুহূর্তে টেনে ধরল তীব্র। নরম কাপড়টা ক্রস সেফ হলো, কিন্তু তীব্র ধরার ধরনে ফাঁসির দড়ির ন্যায় চাপ বসালো গলায়। রিক্সা চালক ভয় ডরে রক্তশূন্য। ত্রাসে ছটফটিয়ে বলেন, আমি কিছু করেছি ভাই? তীব্র ধমকে বলল, এই গান বাজালি কেন? অন্য গান ছিল না? কেন বাজালি? ভাই, আমি তো গান ঠিক করি নাই। এক সারে টাকা দিয়া কইছিল এলাকা চক্কর দিতে। আমি তো। তীব্র মটমট করে বলল, বিশ্লেষণ চাইনি। দোষ করেছি, শাস্তি ভোগ কর। এই, ও রিস্কা ভাঙ। বলতে দেরি। সাব্বিরের রিস্কার ওপর হামলা পড়তে দেরি হলো না। খোলা রাস্তায় হুট টেনে কাত করে ফেলতেই লোকটা এত তীব্রর পা চেপে ধরলেন। আর্তনাদ করে বললেন, ভাই, আল্লাহর দোহাই, এমন কইরেন না। এটা দিয়ে আমি সংসার চালাই। আমার ছোট পোলাপায়ন আছে। এটা ভাঙলে আমার জরিমানা দেওয়া লাগবো। ভাই, আমি অল্প টাকা কামাই করি। ভাই, নিরেট মানব শুনল না, উল্টে ঝাড়া মারল পাটা। তোপে পড়ে গেলেন ভদ্রলোক। তীব্র তর্জন দিল চড়া ভাষায়, আর একটা ট্যাটু শব্দ করলে বিষয়টা আর রিস্কায় আটকে থাকবে না, তোর শরীরের ওপর দিয়ে যাবে। কোনটা ভালো? প্রশ্নের সাথে ভুরু উচালো সে। লোকটি অসহায়, প্রতিবাদের সাধ্য তার নেই। ভয়ে চুপ করে গেলেও ছলছল জল কোটরে পরিষ্কার মাথা তুলল। সেই জল তীব্রকে এক ফোঁটাও ছুঁতে পারেনি। নিরুদ্যোগ ছেলেটা আবার ফিরে গেল জায়গায়। চোখের সামনে চূর্ণ হওয়া রিস্কা। কেঁদে ভাসালো এক নিরুপায় মানুষ। ছাপিয়ে খুব আরাম করে বসলো সে। চাদাটে চোখ ফেলে রাখলো মাটিতে। মনের কিছু ক্লেশ উগড়ে দিল শক্ত চিবুকে। আমি খারাপ ছিলাম, আরো বেশি খারাপ হব। ভালো মানুষ, ভালো কাজ, তোর ওসব লেকচার ভুলে গেছি আমি। শুধু ভুলিনি তোর প্রতারণা। একবার ভাগ্যে তোকে আমার সামনে এনে দাঁড় করা পুষ্পিতা, শুধু একবার। তীব্র হাত মুঠো করে। দৃষ্টির ভাঁজে ক্রোধের পরিচ্ছন্ন লেলিহান শিখা, যার দাও দাও অনল কাউকে পুড়িয়ে অঙ্গার করার ইচ্ছে। যতটা যন্ত্রণায় পুড়ছে সে, তার চেয়েও শতাধিক যন্ত্রণা ফিরিয়ে দেওয়ার প্রয়াস। দূর থেকে এতক্ষণ সবটা দেখলো হাফিজ। মুঠোফোনের শব্দে সরিয়ে আনলো নজর। পকেট থেকে বের করে কানে গুঁজে বলল, জি স্যার, আমি এখানেই আছি। জি ছোট স্যার, আমার সামনে। আজকে এখন অবধি দুটো দোকান আর একজনের রিস্কা ভাঙতে দেখলাম। আমি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিচ্ছি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। লাইন কেটে দীর্ঘশ্বাস ফেললেন জামশেদ। মন খারাপ করে ডুব দিলেন ফাইলে। তবে মনোযোগ এলো না। হতাশা নিরাশা জট পাকিয়ে গোটা মাথা কিনে নিল। তার ছেলে আগেও বখাটে ছিল। সেই ক্লাস 9 থেকে একরোখা চলাফেরার উগ্র। এখন আবার সেই পথে ফিরেছে। কিন্তু এতটা কষ্ট, এতটা আফসোস জামশেদের কোনো দিনই হয়নি। যে ছেলে কিছু মাস আগেও ভালো হতে চেয়েছে, বুক চিতিয়ে বলেছে আর কোনো উল্টাপাল্টা কাজে নিজেকে জড়াবে না। কোথাকার এক মেয়ের জন্য তার এমন করুণ পরিণতি। কোন বাবাই বা মেনে নিতে পারে? ওই মেয়ে কেনই বা এসেছিল, আর কেনই বা চলে গেল এমন? যে কঠিন প্রস্থানে তার ছেলেটা নিঃসত্তাকে হারিয়ে পুরো এলোমেলো হয়ে গেল। ভদ্রলোকের মর্মপীড়া বাড়ল বাড়ি ঢোকার পরপরই। আজ একটু দেরি হয়েছে আসতে। ঘড়িতে প্রায় 1টা বাজে তখন। লুৎফা এখনও ঠায় বসে সোফাতে। ওনাকে দেখে ছুটে এলেন কাছে। তোমার সাথে বিট্টুর কথা হয়েছে? স্ত্রীর চোখ মুখ দেখেই জামশেদ ঘটনা বুঝে ফেললেন। এক পল দেওয়াল ঘড়িতে চোখ বুলিয়ে বললেন, এখনো ফেরেনি? শুকনো মুখে মাথা নাড়লেন তিনি। ফোনও নেয় না। একটা খোঁজও যে নেব তারও কোনো উপায় নেই। যা অবস্থা ওর, কোথায় গেছে? এত প্যানিক করো না তো। দেখছি। জামশেদ ফোন তুললেন কাউকে কল করতে। তখনই ঘরে ঢুকলো তীব্র। উস্কো খুস্কো চুলের তোড়ে চোখের পাতা ঢাকা। দাড়িগুলো যেন বট গাছের ঝুড়ি। গলার কাছে শার্ট ভিজে চুপচুপে। দীর্ঘ কদমের কি টলমল দশা। জামশেদের চোখের পর্দায় পুরনো দৃশ্যপট চড়াও হয়। অবিকল সে আগের বিট্টু। কিন্তু আজ রাগের বদলে কষ্ট হলো তার। ভীষণ কষ্ট। তীব্র পড়তে নিলে দৌড়ে গেলেন কাছে। ধরতে চাইলেও বাদ সাধল। কণ্ঠে মাদকের ঢল। পড়বো না, অভ্যাস হয়ে গেছে। একটু এঁকে বেঁকে গেলেও তীব্র সোজা স্বীয় ঘরের পথেই চলল। সেদিক চেয়ে চেয়ে চোখ ভরে উঠল লুৎফার। প্রথম দিন কলেজ জয়নিংয়ের জন্যে নিজেকে পরিপাটি করে নিচে নামা তীব্র সেই রূপ হুট করে ভেসে উঠল সামনে। উদ্বিগ্ন চিত্তে এগোতে নিলেই জামশেদ থামিয়ে দেন, যেও না, ওকে ওর মতো থাকতে দাও। লুৎফা ডুকরে কেঁদে উঠলেন। চোখের সামনে ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আমরা বাবা মা হয়ে কি কিছুই করতে পারবো না?
জামশেদের কাছে কোনো উত্তর নেই। মুখায়বে এক ছটাক ব্যর্থতার চিহ্ন ছাড়া আর কিছুই দেখা গেল না। তীব্র উপর হয়ে বিছানায় শুয়ে পড়ল। গাট্টা গোট্টা শরীরটা একটু শুকিয়েছে, রক্তাভ চোখে পৃথিবীর ঘুম। সারাদিন পেটে কিছু পড়েনি, তার ওপর মদের তিক্ত স্বাদে সব কেমন গোল হয়ে ঘুরছে। ঝাপসা ভেজা নয়ন মেলে রুমের চারদিক দেখল সে। নেশায় ডুবুডুবু চোখের সামনে আচমকা এক রূপসী এসে দাঁড়ালো। ঝিনুকের ফাঁক হতে যেমন মুক্ত বেরিয়ে আসে, অমন চিরল দাঁত নিয়ে হাসলো সে। বিদ্রুপের হাসি, কথার সুরে তুচ্ছ তাচ্ছিল্য। আহারে, আপনার দিকে তো তাকানোই যাচ্ছে না। একটা মেয়ের শোকে আপনার এমন অবস্থা দেখে তো করুণায় আমার চোখে জল এসে যাচ্ছে। তীব্র দাঁত পিছল, পাথুরে চিবুক মটমট করলো খই ভাজা তাওয়ার মতন। মাথার বালিশটা ছুঁড়ে মারলো সে বিম্বের গায়ে। রসে চেঁচিয়ে বলল, আবার এসেছিস? চলে যা, তোর মুখ দেখতে চাই না আমি, যা। তার চিৎকার পৌঁছে গেল বসার ঘরেও। সেথায় থাকা বৃদ্ধ মানুষ দুটির বুক মুচড়ে উঠল বেদনায়। লুৎফার কান্না বাড়ে, মাত্রা ছাড়ায়। তীব্র মারাত্মক হ্যালুসিনেশনে ভোগে, প্রায় চিৎকার করে, কাউকে ধমকায়, গালি দেয়, অস্থির হয়ে বলে, আমি তোকে ঘৃণা করি, আর আসবি না এখানে। লুৎফা জানেন এসবও কাকে বলে, এটুকু বোঝার ক্ষমতা ওনার আছে। ঠোঁট ভেঙে চোখের জলে গাল গলা ভাসালেন তিনি। বিড়বিড় করে বললেন, আমার ছেলেটাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়ে ওই মেয়ের কোনোদিন ভালো হবে না, অভিশাপ দিলাম আমি, কোনোদিন সুখী হবে না তুমি। পুষ্পিতা, মিরাজদের একটা গোল বৈঠক বসেছে, যেখানে সদ্য যোগ দিয়েছে হাফিজ। বয়সে ওদের কাছাকাছি প্রায়। আর মেলামেশাটা শুরু তীব্র পুষ্পিতার ঘটনা থেকে। হাফিজ জামশেদের অ্যাসিস্ট্যান্ট, অথচ ভদ্রলোক ওকে দিনের অর্ধেক সময়ে তীব্র দায়িত্বে রেখে দেন। ছেলেটা মানসিকভাবে বিধ্বস্ত, একটা সাইকিয়াট্রিস্ট দেখানো একান্ত প্রয়োজন। অথচ চলো ডাক্তারের কাছে যায়, আজ অবধি মুখ ফুটে প্রস্তাবখানা কেউ রাখতে পারেনি। কোথায় কি করে বসে ভদ্রলোক নিশ্চিন্ত থাকতে পারেন না বলেই হাফিজকে তদারকিতে রাখেন। হাফিজ দীর্ঘশ্বাস ফেলল, মুখ কালো করে বলল, কি যে বলি আপনাদের, আসলে আমার কাছে বলার মতো তেমন কথা নেই। ছোট স্যারের কন্ডিশন দিন দিন এত খারাপ হচ্ছে, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কখনো কথাও হয়নি, কিন্তু তাও ওনাকে দেখে আমার কষ্ট হয়, দুঃখ লাগে। আপনাদের মতো আমিও একটা মিরাক্কেলের আশায় চেয়ে থাকি। বাকি বুকগুলো থেকে পোড়া দীর্ঘশ্বাস বেরোলো। মুশফিক বলল, আমাদেরও হাত পা বাঁধা। বিট্টুটা আমাদের দেখলে এত রেগে যায়, নাহিদ ছাড়া কেউ ওর কাছে ঘেঁষতে পারছি না। আঙ্কেলও তো আমাদের কড়া করে বারণ করে দিলেন, পাছে উত্তেজিত হলে যদি ওর কোনো ক্ষতি হয়। মিরাজ বলল, সেই না হলে প্রাণের বন্ধুকে ছেড়ে এতগুলো দিন দূরে আছি। আমাদেরও কি ভালো লাগে এসব? সেই বাড্ডা, সেই টঙের চা, সব কত মিস করি জানেন। সত্যি ভাই, বিট্টুটা কেমন হয়ে গেল দেখ। একসময় চাইতাম ও প্রেমে পড়ুক, মেয়েদের প্রতি যে অনীহা ছিল সেটা কেটে যাক, কিন্তু এখন মনে হচ্ছে ওসব মেয়ে ছেলে না এলেই ভালো হতো। সাফিনের চেহারায় রাগ, কথাতেও তাই। বলল, আমি যদি ওই মেয়েকে সামনে পাই কখনো, একেবারে গলা টিপে দেব, দেখিস। হাফিজ চুপ করে রইল, তার মুগ্ধ চোখ সবার দিকে। মিরাজ, মুশফিক, আরমান, সাফিন প্রত্যেকে এখন স্বীয় কর্মজীবনে ব্যস্ত, কিন্তু অফিসটা শেষ করে তার কাছে নিয়ম করে হাজিরা দিয়ে যায় শুধু একটা কারণে, বিট্টুর খোঁজ, কেমন আছে, কি করছে, সব কবিতার মতো স্পষ্ট জানা চায়। কাছে ঘিসতে না পারুক, খবর তো শুনছে, এতেই শান্তি। হাফিজ আলগোছে মৃদু হাসল। তীব্র নামের ছেলেটার কপালের কথা সে জানে না, শুধু জানে জীবনে এরকম কিছু বন্ধু থাকা চায়, না হলে রসকসহীনতার মাঝেও একটু ভালোভাবে বেঁচে থাকার আসল স্বাদ কোথায়। বান্দারবন, সবুজে ঢাকা পাহাড়, উন্মত্ত জলপ্রপাত, সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলো মিলিয়ে এ এক অদ্ভুতপূর্ব জায়গা। নীলাচলের বুক চিরে দাঁড়িয়ে থাকা ছিন্ন ভিন্ন পাহাড় যেন সৌন্দর্যের আলিঙ্গনে তৈরি। মাথার ওপর দিগন্তের বিস্তৃত ঢাল, অদূরে শিল্পীর টানে আঁকা ছবির মতো নদী পেরিয়ে কেবলই ভোরের সূর্য উঠল। রবির কোল ঘেঁষে লুটিয়ে পড়া আলোয় একটু একটু করে রূপ খুলল প্রকৃতির। ছোট্ট টিলা থেকে ভেসে আসা টুংটুং শব্দে মৃদুমন্দ পবন মুখরিত। সেখানে বসে পিয়ানোর ফলবোর্ডে আঙুল চালাতে ব্যস্ত এক তরুণী। মাথার বিনুনিটা পিঠ ছড়িয়ে কোমরে এসে নেমেছে। সকালে রোদের মতো নির্মল, পবিত্র মুখায়বে মলিনতা ভীষণ। শুষ্ক ঠোঁট যেন সাক্ষী, মেয়েটা বহুদিন হাসেনি। চোখ বুজে পিয়ানোয় গানের সুর তুলছে সে। হঠাৎ মৃগনয়নের কার্নিশ ছুঁয়ে এক ফোঁটা জল গড়িয়ে কপলে এসে পড়ল। সে সময় খোলা কাঠের দোরে দুটো টোকা দিল কেউ একজন। শশকের ন্যায় গতিতে চোখ মুছল মেয়েটা।
থেমে পেছন ফিরতেই চৌকাঠে দাঁড়ানো যুবক চমৎকার করে হাসল। মুঠো ভর্তি এক ঝাঁক জারবেরা নিয়ে ঢুকলো ভেতরে। পিয়ানোর ওপর তাজা ফুল রেখে পূর্ণ নয়ন মেলল সুরূপা সেই মেয়েতে। ঠোঁটে নির্ভেজাল হাসি নিয়ে জানালো, হ্যাপি অ্যানিভার্সারি পুষ্পিতা।